বাবা, আমি কক্ষনো গান করি না। অনেকে বাথরুমে গুনগুন করে গান গায়, আমি তাও করি না। আমার গলায় কোনো সুর নেই। গান করতো সুপ্রভা, যখন তখন গান। জামিলুর রহমান চুপ করে গেলেন। তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন? ইমন খেতে বসেছে। সুরাইয়া খুব আগ্রহ করে ছেলের খাওয়া দেখছেন। টেবিলে ৩ রকমের তরকারি, সজনে ডাঁটা এবং আলু দিয়ে একটা ভাজি, ইলিশ মাছের ডিম, ডাল। ইমন কেমন যেন অনাগ্রহের সঙ্গে খাচ্ছে। সজনে ডাঁটা নিল, তার সঙ্গে ইলিশ মাছের ঝোল মেশালো, এর মধ্যে ১ চামচ ডাল দিয়ে দিল। সুরাইয়া বললেন, খেতে কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে? তো এমনভাবে খাচ্ছিস কেন? সব মিশিয়ে ঘ্যাটাস বানাচ্ছিস? আরাম করে খা। আরাম করেই খাচ্ছি মা। ইমন আরাম করে খাচ্ছে না। খাবার মোটেই ভালো হয়নি। প্রতিটি তরকারিতে লবণ বেশি। সামান্য বেশি হলেও খেয়ে ফেলা যেত, অনেকখানি বেশি। ইমনের ধারণা তার মার লবণের আন্দাজ নষ্ট হয়ে গেছে। হয় লবণ খুব বেশি হচ্ছে, না হয় লবণ হচ্ছেই না। ইলিশ মাছের ডিম কেমন হয়েছে রে? ভালো। তোর বাবার খুব প্রিয় ছিল। লোকজন বাজার থেকে ডিম ছাড়া ইলিশ আনে, তোর বাবা আনতো ডিমওয়ালা ইলিশ। মাছ কোটার সময় তোর বাবা পাশে থাকতো। যদি দেখতো ডিম নেই, অমনি তার মুখটা কালো হয়ে যেত। ইমন গল্প শুনেই যাচ্ছে, আর হ্যাঁ হুঁ শব্দ করছে, অন্য আর কিছুই বলছে না। বাবার গল্প এখন তার কাছে ভালো লাগে না, অসহ্য বোধ হয়। ইলিশ মাছের ডিম তার বাবার পছন্দের খাবার ছিল। এই গল্প সে এর আগে অনেকবার শুনেছে। সুরাইয়া ইমনের বাবার ব্যাপারে আরও বলতে থাকলেন। মাছের ঝোল তোর বাবার পছন্দ ছিল। ইলিশ মাছের ঝোল, কই মাছের ঝোল তোর বাবার সবচেয়ে বেশি পছন্দ। ইমনের খাওয়া শেষ হয়ে গেছে। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তোমাকে একটা অনুরোধ করি, তুমি দয়া করে অন্য গল্প করো। বাবার গল্প শুনতে আমার এখন আর ভালো লাগে না। তাছাড়া গল্পগুলোতে নতুনত্বও নেই, সবই পুরনো। সুরাইয়া আহত চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইমন এ ধরনের কথা বলবে তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ছেলেটা দ্রুত বদলে যেতে শুরু করেছে। নিজেদের ফ্ল্যাটে আসার পর পড়াশোনাও করছে না। সময়ে অসময়ে ছেলের ঘরে ঢুকে দেখছেন সে বিছানায় শুয়ে আছে, মাথার নিচে বালিশ নেই। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। মানুষ একটু একটু বদলায়, কিন্তু ইমন দ্রুত বদলে যাচ্ছে। সুরাইয়া দেখলেন ইমন শার্ট গায়ে দিচ্ছে, চিরুনি নিয়ে বাথরুমে ঢুকল। সে কি কোথাও বের হচ্ছে? আজ ছুটির দিন। আজ কেন ঘর থেকে বের হবে? ছুটির দিনগুলো ঘরে থাকার জন্য, বাইরে ছোটাছুটি করার জন্য না। ইমন বাথরুম থেকে বের হতেই সুরাইয়া বললেন, কোথাও যাচ্ছিস? ইমন বলল, হ্যাঁ। কোথায় যাচ্ছিস? কাজ আছে মা। কাজটা কি? ইমন বিরক্ত গলায় বলল, তুমি সব কিছু জানতে চাও কেন? এত জেরা করা তো কিছু নেই। জেরা করছি না, কোথায় যাচ্ছিস জানতে চাচ্ছি। আমি জানতেও পারবো না? না, পারবে না। তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই মা, সমস্যা তোমার। তুমি খুব বিরক্তকর, মাঝে মাঝে অসহ্য লাগে। কোথায় যাচ্ছিস জানতে চাওয়াটা কি বিরক্ত করা? হ্যাঁ, বিরক্ত করা। আর কিভাবে বিরক্ত করি? রাতে তুমি 50 বার আমাকে দেখতে আসো, এটাও বিরক্তকর। দরজা বন্ধ করে শুয়ে পড়িস, তোকে 50 বার দেখতে আসবো কিভাবে? দরজা বন্ধ করলেও তো তোমার হাত থেকে নিস্তার নেই। তুমি একটু পরপর দরজার ফুটো দিয়ে তাকাবে। আমি এতদিন কিছু বলিনি, আজ বললাম। আমার ভালো লাগে না। তুই মশারি ঠিকঠাক মতো ফেলেছিস কিনা এটা দেখার জন্য ফুটো দিয়ে তাকাই। দয়া করে আর তাকাবে না। সুরাইয়া থমথমে গলায় বললেন, আমাকে আর কি কি করতে হবে একসঙ্গে বলে দে। চেষ্টা করব তুই যা চাস সেরকম করতে। যদি না পারি চলে যাব। কোথায় চলে যাবে? সেটা তোর জানার বিষয় না।
তুই কোথায় যাস সেটা যেমন আমার জানার বিষয় না, আমি কোথায় যাব সেটাও তোর জানার বিষয় না। ইমনের জবাব দিল না। সহজ স্বাভাবিক ভঙ্গিতেই বের হয়ে গেল, যেন কিছুই হয়নি। সুরাইয়ার বুকে ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টও শুরু হলো। শ্বাসকষ্টের এই উপসর্গ তার নতুন, মাঝে মাঝে হয়। ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না। কপালে কষ্ট থাকলে কষ্ট ভোগ করতেই হবে। ডাক্তার কবিরাজ দিয়ে কিছুই করতে পারবে না। সুরাইয়া দুপুরে খেলেন না, চাদর গায়ে ঘুমোতে গেলেন। বুকের ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য ঘুম আসছে না, সেটাই ভালো। শরীরের কষ্ট নিয়ে জেগে থেকে নিজের জীবনের কথা ভাবা, ভাবতে ভাবতে চোখের পানি ফেলা। বারান্দায় রাখা ফুলের টবে আজ পানি দেয়া হয়নি। ভালোই হয়েছে। গাছগুলিও কষ্ট করুক, তিনি একা কেন কষ্ট করবেন? তার সঙ্গে যাদের বাস সবাই কষ্ট করবে, তাদেরও কষ্ট করতে হবে। তারপর কোনো একদিন ইমনের বাবার মতো তিনিও ঘর ছেড়ে চলে যাবেন, আর কেউ কোনো দিন তার খোঁজ পাবে না। ইমন থাকুক একা একা। ইমনের এখন তাকে দরকার নেই। তিনি কেন শুধু শুধু ছেলের জন্য ভাববেন? তার এত কি দায় পড়েছে? ইমনের একটা বিয়ে দিয়ে যেতে পারলে ভালো হতো। ইমনের দিকে লক্ষ্য রাখবে এমন একজন দরকার। একটা মেয়ে তার পছন্দ হয়েছে, বাড়িওয়ালার দূরসম্পর্কের আত্মীয়া, মুন্নি নাম। এই বাড়িতে থেকে ইডেন কলেজে পড়ে, দুনিয়ার কাজ করে। মেয়েটাকে তিনি 5 মিনিটের জন্যও বসে থাকতে দেখেন না। মেয়েটা দেখতে তত ভালো না, গায়ের রং কালো। সৌন্দর্যের প্রথম শর্তই হচ্ছে গায়ের রং। সেই রং কালো হলে সবই মাটি। এমনিতে অবশ্য মেয়েটার খুব মায়া মায়া চেহারা, মাথা ভর্তি চুল, লম্বা একহারা গঠন, গলার স্বর খুব মিষ্টি এবং হাসি খুশি। হাসি ছাড়া কথা বলতে পারে না। মেয়েটা তাকে খালা ডাকেন এবং অবসর পেলেই তার সঙ্গে গল্প করতে আসে। ইমনের বাবার সব গল্পই তিনি ইতিমধ্যে মেয়েটার সঙ্গে করেছেন। গল্প বলার সময় অনেকবার তার চোখে পানি এসেছে। তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন মেয়েটার চোখেও পানি এসেছে। মেয়েটা খুবই ভালো, শুধু গায়ের রংটা কালো। তিনি সরাসরি ইমনের সঙ্গে মেয়েটার বিয়ের কথা বলতেন। কালো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে নাতি নাতনিগুলো কালো হবে। সেই কালো নাতি নাতনিগুলোর বিয়ের সমস্যা হবে। বিয়ে অনেক বড় ব্যাপার, হুট করে বিয়ে দিলেই হয় না, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়।